আধুনিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থসহ সম্পূর্ণ আলোচনা পরিবেশন করব। আজকের এই ভিডিও ক্লাসটি নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বিশেষভাবে প্রস্তুত। এই কবিতাটির ব্যাখ্যা তোমাদের স্কুলে, তোমাদের নোট বইয়ে তোমরা বিভিন্নভাবে দেখতে পারো। এই কবিতাটিকে আমরা 3ভাবে ব্যাখ্যা করতে দেখি। নাম্বার 1, কেউ এই কবিতা ব্যাখ্যা করবেন এমনভাবে যে কেউ ছোট থেকে বড় হয়ে গেলে আবার শৈশবে ফিরে আসতে চায়, আবহমান কবিতা সেটার কথাই বলে। আবার কেউ বলবেন কেউ গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার পর আবারও গ্রামে ফিরে আসতে চান, আবহমান কবিতার বিষয়বস্তু এটাই। আবার কেউ এটা পড়াবেন যে এখানে জন্ম এবং মৃত্যুকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে সঠিক ব্যাখ্যা কোনটা সেটা আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেব। তবে এখানে আমার একটা বিষয় বলবার আছে, 3টে ব্যাখ্যাই কিন্তু নিজের জায়গাতে সঠিক। কাজেই তোমাদের স্কুলে ক্লাস টিচার ক্লাসে এই কবিতা আলোচনার সময় যে বিষয়টিকে উপস্থাপন করেছেন তোমরা পরীক্ষার উত্তরপত্রে সেভাবে কবিতাটিকে বিশ্লেষণ করলেই ভালো হয়। আবহমান কথার অর্থ কি, এটা প্রচুর স্কুলে কিন্তু আসতে চলেছে। আবহমান কথার অর্থ চিরন্তন বা শাশ্বত। ইংরেজিতে তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাতে পড়েছ, যা কিছু শাশ্বত, যা কিছু ধ্রুব সত্য, যা কিছু চিরন্তন, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওই যে যা কিছু ধ্রুব সত্য, যা কিছু শাশ্বত, যা কিছু চিরন্তন, সেটাকেই বাংলায় বলা হয় আবহমান। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থের নাম, আবহমান কথার অর্থ, দুটোই কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। মূল আলোচনায় যাব তার আগে তুমি আমাকে কমেন্টে লিখে জানাও তো, এই কবিতাটিকে ব্যাখ্যা করবার সময় তোমাদের স্কুলে টিচার কি বলেছেন? এটা কি জন্ম মৃত্যুর কবিতা, নাকি এটা ছোট থেকে বড় হয়ে গিয়ে আবার ছোটবেলায় ফিরে আসার কবিতা, নাকি গ্রাম থেকে শহরে চলে গিয়ে আবার গ্রামে ফিরে আসার কবিতা? অবশ্যই আমাকে লিখে জানিও। আজকের আলোচনাটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তোমাদের জন্য বাংলা সেকেন্ড সামেটিভের সাজেশন আমি পোস্ট করেছি। তাছাড়া সেকেন্ড সামেটিভে তোমাদের যতগুলো গদ্য পদ্য আছে আমি লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি। অবশ্যই তোমরা ভিডিও লিস্ট থেকে প্রয়োজনীয় ভিডিও ক্লাসগুলি দেখে নিও। এই কবিতায় দেখা যাবে একজন বক্তা, একজন শ্রোতা। তো শ্রোতার উপস্থিতি এই কবিতাতে আমরা অনুভব করতে পারবো। গোটা কবিতাতে বক্তা শ্রোতার উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমরা কথা বলার ধরন দেখে বুঝতে পারবো শ্রোতা কোনো একজন শিশু, কোনো একজন ছোট কেউ, যাকে বক্তা যা, দাঁড়া, এই রকম তুই সম্বোধন করে কতগুলি কথা বলবেন। তাহলে চলো শুরু করি আজকের কবিতার আলোচনা। অন্ধকার বারান্দা কাব্যের অন্তর্গত কবিতা আবহমান। কবিতার সূচনাটা একটা আলাপচারিতার ভঙ্গিতে, একজন বক্তা অন্যজন শ্রোতা। গোটা কবিতাতে আমরা বক্তা, যিনি বক্তব্যটা রাখছেন, তার পরিচয় পাবো, মানে তার কথাটা শুনতে পাবো, কিন্তু শ্রোতার উপস্থিতি এখানে নেই। না থেকেও কথকের কথার ভঙ্গিতে আমরা বুঝতে পারবো এই কবিতার শ্রোতাকে। আমরা খুব সহজেই বুঝতে পারবো শ্রোতা হলেন কথকের কোনো একজন অনুজ প্রতিম, অর্থাৎ কথকের থেকে ছোট কেউ একজন। কথক বলছেন শ্রোতার উদ্দেশ্যে, যা গিয়ে ওই উঠোনে তো দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তিনি বলছেন এই যে উঠোনের পাশে যে লাউ মাচা রয়েছে, এখানে দাঁড়াও, দেখো সন্ধ্যের বাতাসে লাউ ফুল কত সুন্দরভাবে দুলছে। এখানে যা,
তোর, দাঁড়া, এই শব্দগুলো আমরা সাধারণত আমাদের যারা ছোট আমাদের থেকে তাদের উদ্দেশ্যেই ব্যবহার করি। আমরা তো কখনো আমাদের থেকে যিনি বড় তাকে বলি না এই তুই গিয়ে দাঁড়া, এমনটা সাধারণত বলি না। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছিল নিবিড় অনুরাগে। নিবিড় অনুরাগ মানে গভীর ভালোবাসায়, গভীর ভালোবেসে কেউ একজন এখানে ঘর বেঁধেছিল। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটি থেকে। সে হয়তো হারিয়ে গেছিল, আবার সে নতুন প্রজন্ম হয়ে তোমার মধ্যে দিয়ে ফিরে এসেছে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে কেন ফিরে এসেছে? তার মর্ত প্রেমের কারণে, মর্ত প্রীতির কারণে। সে প্রকৃতিকে, এই মাটিকে, এই হাওয়াকে ভালোবেসে আবার ফিরে এসেছে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এর মানে কি? দেখো, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা একটা বিখ্যাত গ্রন্থ আছে যেটা আমরা সবাই পড়েছি, ঠাকুমার ঝুলি। তাতে ঠাকুমা রোজ একটা করে গল্প বলতেন, আর গল্পের শেষে তিনি বলতেন, আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। এখানে নোটে গাছ মুড়িয়ে যাওয়া মানে নোটে গাছ ভেঙে গেছে, বা নোটে গাছের ডালপালা কেটে দেওয়া হয়েছে, মুড়ো করে ভেঙে দেওয়া হয়েছে, এইটা এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়নি। প্রবাদ অনুযায়ী নোটে গাছ মুড়োনো মানে কোনো কিছুর চির পরিসমাপ্তিকে বোঝায়, মানে একদম শেষ হয়ে গেছে এটা বোঝায়। কিন্তু কবি বলছেন নোটে গাছটা বুড়ো হয়ে উঠলেও মুড়োয় না। তার মানে কি? এই যে আবহমান কাল ধরে চলে আসা জীবন আর মৃত্যুর খেলা, একজন জন্মাবে, সে কালের নিয়মে মারা যাবে, আবার তার পরের প্রজন্ম আসবে, সেও কালের নিয়মে হারিয়ে যাবে। এই যে যে জীবন মৃত্যুর সার্কেল, এটা কখনোই ফুরোয় না। নোটে গাছ কখনোই মুড়োয় না। হয়তো নোটে গাছ বুড়ো হয়ে ওঠে, কিন্তু সে ফেলে রেখে যায় তার বীজ, সেই বীজ থেকে জন্ম নেয় নবপ্রাণ। আর এভাবেই জীবন মৃত্যুর খেলা আবহমান কাল ধরে পৃথিবীর বুকে চক্রের মতো চলতে থাকে। এই অনুচ্ছেদ থেকে আমরা বুঝলাম বক্তা কোনো একজন বাচ্চার উদ্দেশ্যে বলছেন, এই যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এই জায়গাতেই অনেক বছর আগে তোমার এক পূর্বপুরুষ, হতে পারে তোমার পিতা বা তার পিতা, অনেক ভালোবেসে ঘর বেঁধেছিল, কিন্তু সে তো আর নেই। কালের নিয়মে সে হারিয়ে গেলেও সে তার পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে ফিরে এসেছে, তোমার মধ্যে দিয়ে এই মাটিতে ফিরে এসেছে। এই মাটিকে, এই হাওয়াকে, এই বিশ্ব প্রকৃতিকে ভালোবেসে ফিরে এসেছে। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা। সত্যিই তো, এই যে যে জীবন মৃত্যুর যে খেলা, এই যে যাওয়া, এই যে যে আশা, এটা কখনো ফুরোয় না। একগুয়ের দুরন্ত পিপাসা, একগুয়ে মানে যে একরোখা জেদি, তার যে দুরন্ত পিপাসা, এটা কখনো ফুরোয় না। এখানে দুরন্ত পিপাসা কার? মানবাত্মার। তার দুরন্ত পিপাসা কি? জীবন তৃষ্ণা। সে বারবার নানা রূপে ফিরে আসে এই ধুলার ধরণীতে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। সে যেন এই মাটিকে ভালোবেসে সারা রাত তারায় তারায় কত স্বপ্ন আঁকে, কত স্বপ্ন দেখে। সে যেন সারা দিন ঘাসের গন্ধ মেখে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচতে চায়। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এই অনুচ্ছেদে আমরা সেই জীবন পিপাসা, মত্ত প্রীতি, তার কথাই কিন্তু বুঝতে পারি।
এই যে যে তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা, ঘাসের গন্ধ মেখে থাকা, এ তো জীবন পিপাসা আর মর্তপ্রীতিরই প্রতিচ্ছবি, তাই না? যা, গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা, দুঃখ হয় না বাসি। আজকে যে মানুষটা অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল, তার এই যন্ত্রণারও পরিসমাপ্তি হয় না। আগামী প্রজন্ম হয়ে সে যখন ফিরে আসে, তার হৃদয়েও থেকে যায় সেই দুঃখ যন্ত্রণা। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুল কি? ছোট্ট এক ধরনের সাদা সুগন্ধি ফুল। যেমন দুঃখ আগামী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়, তেমন হাসি, আনন্দ, সেগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়। ঠিক যেমনভাবে সভ্যতা চলে, সময় চলে, তেমনভাবে জন্ম মৃত্যুর এই খেলাও চলে। কি বলছে? তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। যেমনভাবে সূর্য ওঠে, সূর্য ডোবে, সন্ধ্যা নামলে আমরা নদীর পাড়ে গেলে হাওয়া পাই। এই যে যে প্রকৃতির যে খেলা, ঠিক এমনই প্রকৃতির অমোঘ নিয়মে জন্ম মৃত্যুর খেলাও আবহমান কাল ধরে চলছে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না। যা, গিয়ে ওই উঠোনে তো দাঁড়া, লাউ মাচাটার পাশে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারলে জন্ম মৃত্যু দিয়ে কবিতাটিকে আমি ব্যাখ্যা করলাম। আমার মতে এটাই সঠিক। কেন ছোট থেকে বড় নয় বা কেন গ্রাম থেকে শহর আমার ঠিক মনে হয়নি, একটু বুঝিয়ে বলি। আমার পরিচিত কয়েকজন মানুষ আছেন, তারা কিন্তু গ্রাম ছেড়ে শহরে গিয়ে এখন থাকছেন। তারা আবার গ্রামে ফিরে এসেছেন এমন কোনো নজির নেই, ওই বছরে এক আধ দিন হয়তো আসেন। যারা গ্রাম ছেড়ে শহরে চলে গেছে, তারা শহরের হাই প্রোফাইল লাইফস্টাইলে কিন্তু আজকে অভ্যস্ত। তুমি শুনে দেখো, তারা কি সত্যি সত্যি আবার বলবেন আমি গ্রামে ফিরে আসব? এমনটা কিন্তু নয়। হয়তো 10 জনের মধ্যে 2 জন আসতে চাইতে পারেন, কিন্তু 8 জন আসতে চান না, এটাই সত্য। তাহলে আবহমান কাল ধরে চলে আসা ধ্রুব সত্য যে একজন মানুষ গ্রাম ছেড়ে শহরে গেলে সে আবার গ্রামে ফিরে আসতে চায়, এই যুক্তিটা কোনো একটা জায়গাতে কিন্তু দুর্বল বলে মনে হচ্ছে। আবার এই যুক্তিতে যদি আমি যাই যে মানুষ শৈশব অবস্থাতে ফিরে আসতে চায়, তুমি তোমার পরিচিত 10-12 জন বড় দাদা বা দিদির কাছে শোনো, আচ্ছা তোমরা কি ছোটবেলায় ফিরে আসতে চাও? সবাই কিন্তু চাইবে না। অর্থাৎ গ্রাম থেকে শহরে গিয়ে আবার গ্রামে ফিরে আসতে কেউ কেউ চান, সবাই না। ঠিক একইভাবে যে ছোটবেলা থেকে বড় হয়ে আবার ছোটবেলায় ফিরে কেউ কেউ আসতে চান, সবাই চান না। তার মানে এই দুটো জিনিসকে আমরা ধ্রুব সত্য বলে ধরতে পারি না। কিন্তু আবহমান কালের সত্য এটাই, জনি মিলেই মরিতে হবে। অর্থাৎ জন্ম মৃত্যুই হলো ধ্রুব সত্য। এজন্য আমার মনে হয়েছে, আমার কাছে জন্ম মৃত্যু এই যুক্তিটাই সঠিক। অন্য দুটো ভুল আমি বলছি না, তবে আমার কাছে কেন এটা বেশি গ্রহণযোগ্য মনে হলো আমি তোমাদের বুঝিয়ে বললাম। বাজার চলতি নোট বইয়ে কোন ব্যাখ্যা দেওয়া সেটা দেখে আমি যেটা ধরো আমি মনে প্রাণে বিশ্বাস করি না বা যেটা ঠিক নয়, সেটা তোমাদের আমি শেখাবো না। এই কবিতা থেকে কেমন প্রশ্ন হতে পারে? নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এই লাইনের ব্যাখ্যা চাওয়া হতে পারে। তারপর ছোট ছোট প্রশ্ন তোমাকে দেওয়া হতে পারে, বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না, একগুয়ে কথার অর্থ কি, লাউ গাছটা কোথায় ছিল, ছোট্ট একটা ফুল দুলছে, কোন ফুল, ফুলটি কেন দুলছে, তারপর সন্ধ্যা নামলে কি ছুটে আসে। এই রকম ছোট ছোট প্রশ্ন, সারা রাত কি করে, এই রকম ছোট ছোট প্রশ্ন দেওয়া হতে পারে। বড় প্রশ্ন হিসেবে কবিতার নামকরণের সার্থকতা, এই কবিতার মূল বিষয়বস্তু, এটা তোমাদের দেওয়া হতে পারে। এই ধরনের প্রশ্নগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করে রেখো। আজ তবে এটুকুই। কেমন লাগলো আজকের ক্লাস আমাকে লিখে জানিও। ভালো লাগলে লাইক করো। আগামীতে বাংলা বিষয়ের তোমাদের সিলেবাসে থাকা কোন গদ্য পদ্য বা কোন অংশ নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটাও কমেন্টে লিখে জানিও। সাজেশনে যে প্রশ্নগুলো বলেছিলাম তার মধ্যে কোনোটার উত্তর বুঝতে অসুবিধে হলে, এখনও তো পরীক্ষার আগে কয়েকটা দিন আছে,
ঝটপট আমাকে সেটাও কমেন্টে লিখে জানিও। সবাই মন দিয়ে পড়াশুনো করো, আমার শুভকামনা রইল।